আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম, এটা তো হওয়ারই ছিল, টিএমসিকে তুলোধনা করে জনগণকে ধন্যবাদ হুমায়ুন কবিরের। দিন শেষ লক্ষ্মীর ভান্ডারের, মে মাসে আর ঢুকবে না টাকা, কি হতে চলেছে? নওশাদের বড় ভুল আরাবুল, না হলে ভাইজানের ঘাড়ে শওকত শ্বাস ফেলে। মহিলাদের অ্যাকাউন্টে এবার মাসে ৩,০০০ টাকা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট দিল নতুন সরকার। নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। সোমবার আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যকে লুট করার অভিযোগ তোলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুমায়ুন কবির বলেন, আর কি বলবো, যা হয়েছে ভালোই হয়েছে, এটা তো হওয়ারই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ৩বার মুখ্যমন্ত্রী হয়েছেন, ভাইপোতে এত ক্ষমতা দিয়েছেন, ওরা মানুষের সঙ্গে বেইমানি করে টাকা লুট করেছে। ব্রিটিশরা ১০০ থেকে ২০০ বছরে যা লুট করতে পারেনি, এরা ১৫ বছরে তার চেয়ে বেশি লুট করেছে। আমি বাংলার মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা রাজ্যকে লুট করা তৃণমূলকে এমন জবাব দিয়েছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিতর্ক নিয়ে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিলেন হুমায়ুন কবির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি রেজিনগর এবং নওদা দুটি আসনেই এগিয়ে রয়েছেন। রেজিনগরে তৃতীয় রাউন্ড গণনার পর তৃণমূল প্রার্থী আতাউর রহমান তৃতীয় স্থানে নেমে গেছেন। এখানে বিজেপির বাপন ঘোষ দ্বিতীয় স্থানে রয়েছেন, তার ভোটের ব্যবধানে ৬,৩২৫। নওদা আসনেও তৃণমূলের একই হাল। ৭ রাউন্ড গণনার পর তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান তৃতীয় স্থানে। এই আসনেও হুমায়ুন কবির প্রথম স্থানে রয়েছেন। নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী কবির বলেন, আমি দুটি আসনেই জিতব আর দুপুর ৩টের মধ্যে সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব। এদিকে এই টানটান উত্তেজনার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা চতুর্থবার ক্ষমতায় আসার স্বপ্নভঙ্গ হয়েছে। দুপুর ১টা ১৫ পর্যন্ত নির্বাচন কমিশনের ট্রেন্ড অনুযায়ী বিজেপি ১৮৭টি আসনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৯২টি আসনে এগিয়ে রয়েছেন। বিজেপি বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতেই কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে স্বাধীনতার পর সর্বোচ্চ ৯১.৬৭% ভোট পড়েছিল। প্রথম দফায় ভোটদানের হার ছিল ৯৩.১৯%, ফলে মোট ভোটের হার দাঁড়ায় ৯২.৪৭%। প্রসঙ্গত, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস একাই ২১৩টি আসন জিতেছিল। তাদের ভোটের হার ছিল প্রায় ৪৮%। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ৭৭টি আসন এবং প্রায় ৩৮% ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে। বাম কংগ্রেস জোট একটিও আসন জিততে পারেনি। ২০২৬ সালের মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? বিধানসভা নির্বাচনের ফলাফলের পর লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে, নাকি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা মিলবে? পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখুন। ২৬ সালে ৪ঠা মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত হয়ে থাকল। বিধানসভা নির্বাচনে রাজ্যের বড়সড় পরিবর্তন। দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিজেপি ক্ষমতা থেকে সরানোর পর কোটি কোটি মহিলার মনে এখন একটাই প্রশ্ন, তবে কি এবার বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প? মে মাসেই কি তবে শেষবারের মতো অ্যাকাউন্টে টাকা ঢুকবে? উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। সমাজের সকল মা বোনেদের আর্থিক সাহায্য দান থেকে স্বাস্থ্য বীমা সংক্রান্ত নানান প্রকল্প নিয়ে আসার কথা জানিয়েছেন। বিজেপির উত্থান ও প্রকল্পের ভবিষ্যৎ। গণনার শুরু থেকে রাজ্যের বিজেপি বড় ঝড় লক্ষ্য করা যায়। অনেক আসনেই তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীরা হেরে যান। বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসে। এই
পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, যেখানে ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে। মে মাসের টাকা কি পাওয়া যাবে? সাধারণত প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, কিন্তু ৪ঠা মে ফলাফল ঘোষণা হওয়ায় এবং প্রশাসনিক রদবদলের কারণে মে মাসের টাকা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সরকার পরিবর্তনের ফলে নতুন মন্ত্রিসভা গঠন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজে কিছুটা সময় লেগে যাবে, ফলে মে মাসের ভাতা পেতে মাঝামাঝি বা মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাধারণ ওবিসি শ্রেণীর মহিলাদের ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের ১৭০০ টাকা করে দিচ্ছিলেন। বিজেপি ক্ষমতায় এলে এই অঙ্ক এক লাফে বেড়ে ৩,০০০ টাকা হবে বলে দাবি করা হয়েছে। তবে এই টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে নাকি পুরনো ডেটাবেস ব্যবহার করেই টাকা পাঠানো হবে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশিকা মেলেনি। অনেক জায়গায় ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি হওয়ার খবর পাওয়া গেছে, তবে সরকারিভাবে এই প্রকল্প চালু হওয়া এখন সময়ের অপেক্ষা। ভাঙড়ের নামে একসময় রক্তক্ষয়ী সংঘর্ষ, হানাহানি আর রাজনৈতিক সংঘাত ছিল প্রতিদিনের ঘটনা। এবার কমিশনের কৃপায় সেখানে কেউ কোনো ট্যাগ করতে পারেনি। ২১ সালে এই কেন্দ্রেই নিজের পায়ের তলার মাটি শক্ত করেছিলেন সংযুক্ত মোর্চার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারপর থেকে ভাইজানের তামঝাম কম ছিল না, কিন্তু আজ ২৬-এর বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউট হতেই দেখা যাচ্ছিল দিনভর তার নিজের ঘরেই যেন টান পড়েছে। অনেকেরই প্রশ্ন, নওশাদের বড় ভুল কি আরাবুল ইসলামকে কাছে টেনে নেওয়া, নাকি তার নিজের অতিরিক্ত আত্মবিশ্বাস? যদি তা না হয় তবে কেন শওকত মোল্লা আজ তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেললেন? ২০০৬ সালে বিধানসভায় তৃণমূলের যে ৩০ জন বিধায়ক ছিলেন তাদের মধ্যে একজন আরাবুল। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় আসন থেকে সিপিএম প্রার্থী মোশাররফ হোসেন লস্করকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তিনি, কিন্তু ২০১১ সালে তৃণমূলের গোছ প্রার্থী নান্নু হোসেন বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে পড়ায় পরিবর্তন হাওয়াতেও সিপিএম এর কাছে পরাজিত হন আরাবুল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলে আরাবুলের গুরুত্ব কমেছে, দল তাকে বহিষ্কারও করেছিল। তৃণমূলের আর এক বিধায়ক শওকত মোল্লার প্রভাবে কোণঠাসাই তাজা নেতা দলের কাছে দরবার করেও গুরুত্ব না পেয়ে হালে আইএসএফ কে যোগ দেন। একদা চরম শত্রুকে নওশাদ নিজের রাজনৈতিক শিবিরের কাছাকাছি জায়গা দিলেন। ভাঙড়ের সাধারণ মানুষ যারা নওশাদকে ভরসা করে ভোট দিয়েছিলেন তারা এই আদর্শগত আপোষ বা কৌশলগত প্রেম একেবারেই ভালোভাবে মেনে নিতে পারেননি। একদা প্রতিপক্ষকে এভাবে নিজের দলে বা ছাতার তলায় আনার এই খেলা যেন নওশাদের পায়ের নিচের জমি কিছুটা হলেও আলগা করে দিয়েছে। না হলে দিনভর নিজের শক্ত ঘাঁটিতে ক্যানিং পূর্ব থেকে উঠে এসে জুড়ে বসা শওকত ভাইজানের থেকে এগিয়ে থাকে। নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক উত্থানের পেছনে একটি বড় ইতিবাচক দিক হলো তিনি সরাসরি কোনো ধর্মীয় মেরুকরণের পথে হাঁটেননি। তিনি কথা বলেছেন সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে। এই কারণেই তিনি ভাইজান হিসাবে সাধারণ মানুষের কাছে এতটা গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। কিন্তু এই সাফল্যের আড়ালে যেন একটা অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স বাসা বেঁধেছিল। হাবভাব, বিগত প্রচার সভার ধরন খেয়াল করলেই বোঝা যাবে নওশাদ নিজের জনপ্রিয়তার জোরে হয়তো ভেবেছিলেন যে ভাঙড়ের মাটি তাঁর জন্যে সম্পূর্ণ নিরাপদ। অনেকের মতে সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই তিনি ভাঙড়ে তৈরি হওয়া ছোটখাটো দ্বন্দ্বগুলিকে খুব একটা গুরুত্ব দেননি। নওশাদের এই আলগা হয়ে থাকা সুতোটিকেই কিছুক্ষণের জন্য নিজের মুঠোয় পুরে নিতে পেরেছিলেন শওকত মোল্লা, যে কারণে একটা চোরা ভোট তার ভোটে ভাগ বসিয়ে বহিরাগত শওকতকে ভোট দিয়েছে, কিন্তু দিনের শেষে ভাঙড়ের ভোট বাক্সে নওশাদ নিজের জায়গাটি ঠিকই ধরে রাখতে পেরেছেন, শওকতকে হারিয়ে জয়ী হয়েছেন। তবে প্রশ্ন হলো, এই আরাবুল ফ্যাক্টর এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কি আগামী দিনে নওশাদের জন্য বিপদ ডেকে আনবে? ভাঙড়ের মতো স্পর্শকাতর এলাকায় শুধুই আবেগ দিয়ে রাজনীতি হয় না, প্রয়োজন হয় নিখুঁত চালেরও। নওশাদ যদি সময় থাকতে নিজের এই ভুলগুলি শুধরে না নিতে পারেন তবে শওকত মোল্লার এই ঘাড়ের উপর নিঃশ্বাস অদূর ভবিষ্যতে কতটা গরম হয়ে উঠবে সেটাও একটা আলোচনার ব্যাপার বটে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় রদবদলের পর এবার সরাসরি প্রকল্পেও আসতে চলেছে বড় পরিবর্তন। রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প হিসাবে এই নতুন প্রকল্প চালু করতে চলেছে বিজেপি সরকার, যেখানে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন বলে জানা গেছে। নতুন এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ভাতার পরিমাণ। আগে সাধারণ ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে যে পরিমাণ অর্থ পেতেন, অন্নপূর্ণা ভাণ্ডারে তার পরিমাণ দ্বিগুণ হতে চলেছে। জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের সকল যোগ্য মহিলায় মাসে ৩,০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। মূলত মা বোনেদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতেই এই বিপুল পরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ মে নতুন সরকারের শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের রূপরেখা ঘোষণা করা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পরে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে। যদিও কিছু জায়গায় আগেভাগেই তথ্য সংগ্রহের খবর পাওয়া গেছিল, তবে সরকারিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে নতুন মন্ত্রিসভার অনুমোদনের পর। সাধারণ মানুষকে সঠিক তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তির উপর নজর রাখতে অনুরোধ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সরাসরি হাতে টাকা পৌঁছে দেওয়ার এই প্রকল্প গ্রামীণ ও শহরতলির অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। মাসিক ৩,০০০ টাকা ভাতা রাজ্যের কয়েক কোটি মহিলার ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তা জোরদার করবে। তবে এই বিশাল অঙ্কের ভাতার সংস্থান করতে গিয়ে রাজ্যের কোষাগারের উপর যে বাড়তি চাপ তৈরি হবে, তা সামাল দেওয়াই এখন নতুন সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। নন্দীগ্রামে হারার বদলা নেওয়া হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের শুভেন্দু অধিকারীর কাছে দ্বৈরথে হারলেন তিনি। নিজের গড় ভবানীপুরে ১৫,১১৪ ভোটে হেরেছেন তৃণমূল সুপ্রিমো। আর পরাজয় নিশ্চিত হওয়ার পরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে নিঃশব্দে কালীঘাটে নিজের বাড়িতে ফিরেছেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী। গণনা কেন্দ্র ছাড়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে। পশ্চিমবঙ্গবাসী তো বটে, গোটা দেশবাসী তাকিয়েছিলেন ভবানীপুরের ফলাফলের দিকে, যেখানে ভোট যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার ভোট গণনা শুরু হওয়ার পরে সারাদিন ভবানীপুরে চলল সাপসিঁড়ির খেলা। কোনো রাউন্ডে শুভেন্দু এগিয়েছেন তো কোনো রাউন্ডে মমতা। বঙ্গ রাজনীতির এই দুই শীর্ষে চরিত্রের লড়াই এতটা উত্তেজনাপূর্ণ ছিল যে কিছু সময়ের জন্য ভোট গণনাও বন্ধ হয়ে যায়। সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দুজনের। প্রথম ২ রাউন্ডে এগিয়েছিলেন শুভেন্দু, কিন্তু তৃতীয় রাউন্ডে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে এগিয়ে যান মমতা। চতুর্থ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে ৮,০০০-এর বেশি ভোটে এগিয়ে যান তৃণমূল সুপ্রিমো। পঞ্চম ষষ্ঠ রাউন্ডে সেই ব্যবধান আরও বাড়ে। সপ্তম রাউন্ডে লিড পেয়ে ব্যবধান খানিকটা কমান শুভেন্দু অধিকারী। দশম রাউন্ডে ১২,০০০ ভোটের লিড নেন মমতা। ১১ নম্বর রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট দাঁড়ায় ৪২,৭৯৬। শুভেন্দু পান ৩৩,৩২৯ ভোট। ব্যবধান ৯,৪৬৭। ১২ রাউন্ড শেষে সেই ব্যবধান কমে দাঁড়ায় ৭,১৮৪। ১৩ রাউন্ড গণনা শেষে মমতার ব্যবধান কমে দাঁড়ায় ৫,৩৪৯ ভোট। ১৬ রাউন্ড গণনার শেষে ৫৬৩ ভোটে পিছিয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো। বিকালে গোলমালের খবর শুনে কালীঘাটের বাড়ি থেকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে ছুটে গিয়েছিলেন মমতা। তাকে ঘিরে চোর চোর স্লোগান তোলেন বিজেপি নেতাকর্মীরা। ১৮ রাউন্ড শেষে ২,৯৫৬ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পৌনে ৮টা নাগাদ গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান মমতা। তখনও তাঁর গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান তোলেন পদ্ম নেতাকর্মীরা।